এই বন্ধুরা কেমন সবাই তোমরা সব ফিলোসেন্সে তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 47-এ স্বাগতম। তোমরা যারা এই পর্বে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা, যেগুলো একটা প্লেলিস্ট তৈরি করা আছে। দেখো আই বাটনে ওটার লিঙ্ক চলে আসবে, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ। 2K লাইক তোমরা এইভাবে পূরণ করে দিবে আমি ভাবিনি। আর অনেকে আছে যারা কমেন্ট করছো, আমি সবার নাম এইভাবে নিতে পারলাম না, তবে চিন্তা করো না, পার্ট 50-এ স্পেশাল একটা ভিডিও বানাবো তোমাদেরকে নিয়ে। আজকের পর্বটা সবচেয়ে স্পেশাল। আজকে আমাদের লর্ড ইয়ামচা যে কাজ করে সেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটা বিজ্ঞাপন আছে, তো তোমরা তো জানোই। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই ওয়ানেক্স নামের একটি প্ল্যাটফর্মের সাথে, যা বর্তমানে অনেকের কাছে পরিচিত। পিএসজি ও সিরিয়া এ এখানে পৃষ্ঠপোষক। চলছে আইপিএল। এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ একটা সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচের সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের খেলা যেগুলো মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অল্প পরিমাণ দিয়ে অংশগ্রহণ করা যায় এবং নিয়মগুলো সহজভাবে দেয়া থাকে। প্রতিদিন থাকছে আকর্ষণীয় পুরস্কার, যেমন বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো অনেক কিছু। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করলেই প্রথমবার জমাতে 12,000 পর্যন্ত ফ্রি স্পিনের সুযোগ। এখানে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন পদ্ধতিতে খুবই দ্রুত টাকা উত্তোলন করা যায়। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্টে থেকে অথবা গুগলে ওয়ানেক্স লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা সেন্সে 19 ব্যবহার করে নিবন্ধন করো আর পুরস্কার পাও। তো আর বেশি কথা না বেশ, চলো শুরু করা যাক আজকে এই পর্বটা। এই পর্বের শুরুতে আমরা দেখেছি সায়ানরা স্পেস পড থেকে বেরিয়ে সামনে চলে আসছিল, আর মানুষজন ওদেরকে দেখে চিন্তা করছিল এরা আবার কারা। নাপ্পা ভেজিটাকে জিজ্ঞেস করে এখন এদেরকে কি করব। ভেজিটা বলে তুমি দেখে নাও। তখনই নাপ্পা ওর 2 আঙ্গুল উপরের দিকে উঁচা করে, আর ওই পুরো শহরে এমন বড় এক ধামাকা হয় যে ওই পুরো শহর পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যায়। যে ধামাকা শখ হয়ে আমাদের টিএন, চাউসা এবং পিকোলোর কাছে পৌঁছে গেছিল। তারপর আমরা ওই শহরে ওই জায়গাতে দেখি ওখানে আর কোনো শহরে ছিল, ওই জায়গাটা একদম সমান হয়ে গেছিল, কোনো ঘর বাড়ি অবশিষ্ট ছিল না। নাপ্পা বলে আমি কি এটা নিয়ে নাপ্পা খুশি মানাচ্ছিল। তখন ভেজিটা বলে বেশি ডিস্ট্রাকশন করো না, না হলে এই প্ল্যানেটের বেশি দাম পাওয়া যাবে না। নাপ্পা বলে আরে চিন্তা করো না, বেশি একটা ক্ষতি করবো না। ভেজিটা তখন বলে যদি কোনো একটা ড্রাগন বলে এই সিটিতে থাকতো আর তুমি যদি ডিস্ট্রাকশনের মাধ্যমে এটা ধ্বংস করে দাও, তাহলে কি আমাদের ইচ্ছা পূরণ হবে? যেটা শুনে নাপ্পা ভেজিটার কাছে মাপ চায়। ভেজিটা বলে যা হওয়ার হয়ে গেছে, ওইটা আর ফেরত আনা যাবে না, তাই এখন থেকে সামনে চিন্তা ভাবনা করে কাজ করো। এইবার ওরা ওদের স্কাউটার ওপেন করলে ওরা 5-6 জনের পাওয়ার লেভেল দেখতে পায়, যাদের পাওয়ার লেভেল কিনা 1000 উপরে ছিল। ওরা বুঝতেই পারছিল না এত তাড়াতাড়ি এত পাওয়ার লেভেলের মানুষ কই থেকে আসলো। তখন ভেজিটা বলে নিশ্চয়ই ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদের জন্য। এইবার ওরা সবচেয়ে পাওয়ারফুল যে তার দিকে যেতে শুরু করে দেয়। কামে মাঝে বুলমা মাস্টারটা খবর দিচ্ছিল যে অদ্ভুত কোনো কারণে এই পুরো সিটি ধ্বংস হয়ে গেছে। এই খবর শোনার পর বুলমা বেরোতে যাচ্ছিল, তখন বুলমা বলে আমরা যা কি করবো। পোর তো জোশে জোশে বলতেছে যে আমাদের কিছু করা লাগবে মাস্টারশি, কিছু বলুন। কিন্তু মাস্টারশি বলে দেয় যে আমাদের কিছু করার নাই, আমরা যদি ওখানে যাই তাহলে আমরা ওদের দুর্বলতা ছাড়া আর কিছুই হবো না। এটা শুনে বুলমা বলে গোকু কোথায় তুমি? আমরা গৌকে দেখে ওর সর্বোচ্চ স্পিডে স্নেক হয়ে রাস্তা পার হয়ে দিচ্ছিল। এইদিকে ভিজিটার না পাই পৃথিবীর দুর্বল গ্র্যাভিটিতে উড়ে খুব মজা পাচ্ছিল। ওরা যে আসছে ইয়ামচার ক্রিলেন সেটা টের পেয়ে যায়। পিকোলোকে দেখে ও গহনকে বলে রেডি হয়ে যাও, ওরা আমাদের দিকে আসছে। আসলে এই প্ল্যানেটের সবচেয়ে পাওয়ারফুল পিকোলোই, আর ওদের দিকে টিএন আর চাউসো আসছে। টিএন চাউসোকে থাকতে বলে, কিন্তু চাউসো মানা করে দেয়। ও বলতে থাকে আমি এতদিন ট্রেনিং করলাম কিসের জন্য? আমি তো এই দিনটার জন্য এত ট্রেনিং করছি যাতে আমি ওদেরকে আটকাতে পারি, তো আমি যাবই। সাংবাদিকদেরকে দেখে ওরা ওই সিটিতে চলে আসছে। বুঝতেই পারছিল না কেমন এমনটা হচ্ছে। বৈজ্ঞানিক টিম লেগে পড়ছিল কান খুঁজতে, আর পুলিশদের কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করলে পুলিশরা কিছুই বলতে পারে না। তখন ওখানে ইয়াজিরবি গাড়িতে করে আসার বলে আমি জানি। ও তখন দৌড়ে চলে যায় সায়ানদের ওই স্পেস স্পটের ওখানে। ও তো ওই স্পেস স্পটটা দেখে ঘাবড়ে গেছিল, আর মনে মনে বলতেছিল আকাশ করে আমি এগুলো দেখি নাই, তাই আমি বাড়ির যা লোকাই পড়ি এমন ভাব ধরি। তখনই পুলিশরা ওকে জিজ্ঞাসা করলে ইয়াজিরবি কিছু না বললে পুলিশ এবার ওর দিকে গান তাক করে বসে। ইয়াজিরবি এবার ওদেরকে বলতে শুরু করে এটা আমি করিনি, এরা সায়ানরা করছে, ওরা খুবই ভয়ঙ্কর একটা এলিয়েন। তবে চিন্তা করবেন না, আমি আর আমার টিমরা ওদেরকে আটকানোর চেষ্টা করতেছি যাতে আমরা এই পৃথিবীকে প্রোটেক্ট করতে পারি। তাই বুঝতে পারছো আমার কথা? এই ইয়াজিরবি এই কথা শুনে সাংবাদিক সহ পুলিশরা হাসে। ওরা মনে করে কোন পাগল ছাগল আসে কি বলতেছে। তবে একজন সাংবাদিকের অল্প অল্প বিশ্বাস হচ্ছিল। তখনই পুলিশ চিফ ইয়াজিরবিকে বলে এটা একটা রিস্ট্রিক্টেড এরিয়া, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, আর নিজের মাথার একটু চিকিৎসা করাও গিয়ে। ইয়াজিরবি বলে আমি সত্যি কথা বলছি, তোমাদের কিভাবে বোঝাই? আমার পিছনে দেখছো 2টা স্পেস স্পট, এইগুলো তো করে ওই সাইনরা আসছে। যেটা শুনে ওরা সবাই চমকে যায়, আর তাড়াতাড়ি করে বিজ্ঞানিক টিমকে এখানে আসতে বলে। আর ওই সাংবাদিকটা যার কিনা ইয়াজির উপরে একটা সন্দেহ হয়েছিল, ও ইয়াজিরুকে ফাঁকি কিনে বলে তোমার স্টোরি আমি ছাপাবো যদি তুমি আমাকে বলো। তখন ইয়াজিরু বলে তুমি জানো সুপার হিরোদের একটু খিদা লাগে বেশি, তা আমাকে খেতে দাও তারপরে বলবো। শালার পুত পেটুক খাওয়া ছাড়া কিছুই বুঝে না।
সাংবাদিকটা একটু আমতামতা করছিল, তখনই বিজ্ঞানীরা বলে, এক্সকিউজ মি স্যার, এই জিনিসটা আমরা এর আগে কখনোই দেখিনি। এটা শুনে সাংবাদিকটা বলে, আচ্ছা চলো চলো, তোমাকে 5000 জেনে দিব, এইবার তো বলো। তখনই আরো সাংবাদিক এসে বলে, আমরা আরো বেশি টাকা দেবো, আমাদেরকে বলো। সাথে পুলিশ চিফ এসে বলে, না আমাকেও বলো। এখন সবাই কারাকারি লেগে গেছে ইয়াজিরবে কেনে, এখন ওর দাম তো বেড়ে গেছে। এই হারাম ইয়াজিরবে এই সুযোগে মেলা টাকায় কামাই করিয়ে নেয়। ইয়াজিরবে এবার 2 হাত শার্ট করে দিয়ে কিছু ফিল করার চেষ্টা করে আর বলে, ওইদিকে না, ওইদিকে ওরা আছে, বুঝছো, ওরা ওইদিকে 3000 মাইল দূরে আছে। আর হ্যাঁ, আমার একটা অ্যাডভাইস নিয়ে নিও, তোমরা ওই সায়েনদের বেশি কাছে যেও না, নাহলে ওইটাই তোমাদের দুঃস্বপ্নে পরিণত হবে। সবাই ওখান থেকে বেরিয়ে পড়ে ওই সায়েনদের ওখানে। ইয়াজিরবে এবার চিন্তা করে, আমি কি হোটেলে গিয়ে খাবার খাবো নাকি ওই সায়েনদের সাথে গিয়ে ফাইট করবো। মনে হয় আমার ফাইটই করা লাগবে। আমরা পিকল ওই জায়গাতে দেখি, পিকল ওর সমস্ত ভারী কাপড় চোপড়গুলো খুলে ফেলে আর প্রস্তুত হয়ে যায়, আর ঘনকেও সাথে প্রস্তুত থাকতে বলে। তখনই পিকলো সেন্স করতে পারে ওদের এখানে কেউ একজন পাওয়ারফুল আসছে। ঘন বলে কি ওরা দুইজন না? তখনই আমরা দেখি ওখানে ক্রিলেন চলে আসে। আসলে ওর পাওয়ার লেভেল ট্রেনিং এর কারণে 1000-এর উপরে চলে গেছিল। ওর মধ্যে এখন দম আছে রেডিসকে আরামে হারানো। পিকলো ক্রিলেনকে দেখে হাসার বলে, তুমি কি আমাদেরকে একটু পিছাই দিবে নাকি ফাইটে? ক্রিলেন বলে, আমি আমার যা ট্রেনিং করা করে নিয়েছি, এখন দেখা যাক আমি এই ফাইটে কি করতে পারি, আর আমি কামির ওখানেও ট্রেনিং নিয়েছি। তখন পিকলো বলে, ও তোমার পাওয়ার লেভেল কিছুটা এই জন্য বেড়ে গেছে। গোকু অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা কি পারবো ওদেরকে আটকে রাখতে? তখন গোহান জিজ্ঞাসা করে, সত্যি কি বাবা আসতেছে? ক্রিলেন বলে, হ্যাঁ, মাস্টারজি গতকালকে গোকুর সাথে কথা বলছে, ও তাড়াতাড়ি চলে আসবে। গোহান ক্রিলেনকে বলে, তুমি আমার বাবার সাথে বড় হয়েছো, আমার বাবা আমাকে বলছে আমি তোমার সাথে ফাইট করতে পারবো কারণ তুমি শর্ট। বেচারা টাকলা ক্রিলেন বলে, আমি আর গোকু একই সমানে ছিলাম, কিন্তু হঠাৎ করে ও কিভাবে বেড়ে গেল যে বুঝতেই পারলাম না আমি। এইবার ক্রিলেন চুপ করে গোহানকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? কারণ এর আগে কখনো কেউ পিকলোর কাছে ট্রেনিং নেয়নি। গোহান বলে, পিকলো অতটাও খারাপ না। গোহান যেই রকম কেলানে দিছে, তখন পিকলো বলে, কথা বাদ দাও, ওরা এখানে চলে আসছে। আমাদের আকাশে ওই 2 সায়ানে ভিজিটার নাপ্পা চলে আসছে। নাপ্পা ওদের 3 জনকে দেখে বলে, ও তাহলে আরো একজন জয়েন করে নিছে, তো কি হয়েছে, 3 জনে আর কতটাই প্রবলেম করবে। ক্রিলেন তো ওই 2 জন সায়ানের পাওয়ার লেভেল দেখে ঘাবড়ে গেছিল আর বলতেছিল, তোমরা কি ফিল করতে পারছো ওদের পাওয়ার লেভেল কতটা বেশি? গোহানে বুঝতে পারছিল তো কতটা পাওয়ারফুল এরা 2 জন। ভিজিটার নাপ্পা নিচে নেমে আসে। এবার পিকলো ওদেরকে 2 জনকে সাবধান করে বলে, আমি একবারই তোমাদেরকে বলবো এই পৃথিবী ছেড়ে চলে যাও। পিকলোর ভয়েস শুনে ভিজিটার চিনে ফেলে যে এই হলো সে যে কিনা 1 বছর আগে রেডিসকে মেরে ফেলেছিল। তখন ভিজিটার বলে, এই যে আমাদের স্কাউটার দেখছো, এটা শুধুমাত্র পাওয়ার লেভেল দেখা নয়, এটা দিয়ে কমিউনিকেশনও করা যায় দূর থেকে। নাপ্পা তখনই বলে ওঠে, এই সবুজ লোকটা ন্যামিক থেকে, তাই না? ভিজিটার বলে, হ্যাঁ ঠিক বলছো। এই জন্য অবিশ্বাস হচ্ছে না যে ক্যাকাওটা রেডিসের এত স্ট্রাগল কেন হয়েছে। প্ল্যানেট ন্যামিকের কথা শুনতে পিকলো চমকে যায়, বলে কি আমি প্ল্যানেট ন্যামিক থেকে? মানে পিকলো নিজেও একটা এলিয়েন যে কিনা এই গ্রহের না। এই প্রশ্নগুলো ক্রিলেন আর গোহানও জিজ্ঞাসা করে। ভেজিটা বলে, কি তুমি নিজেই জানো না? গ্রিন স্কিন কালার আর চোকা কান, এটাই তো ন্যামিকিয়ানদের বৈশিষ্ট্য, যেটা তো পিকলো নিজেও বিশ্বাস করতে পারছিল না। এবার ভেজিটা ওদেরকে সরাসরি মূল প্রশ্ন করে, তুমি রেডিসকে ড্রাগন বলের ব্যাপারে বলছিলে, তাই আমাদেরকে তাড়াতাড়ি বলো। তখন নাপ্পা বলে, সমস্যা নেই, আমরা ওগুলো খুঁজে বের করব, শুধু তোমরা আমাদেরকে বলো ওটা কোথায়। পিকলো ওদেরকে ধন্যবাদ জানায় ওকে এই তথ্য জানানোর জন্য। আমি প্ল্যানেট ন্যামিক থেকে আসলেও এইটা এখন আমার প্ল্যানেট, তাই দ্রুত এখান থেকে দফা রফা হয়ে যাও। আমরা এখানে পালাতে আসিনি, আমরা এখানে ফাইট করতে আসছি। এই দিকে লুকআউটে কামি অবাক ছিল। পোপো জিজ্ঞেস করলে কামি জানায় যে আমি এতদিন আমার অরিজিন সম্পর্কে জানতে পারলাম যে আমি প্ল্যানেট ন্যামিক থেকে আসছি। এখন আমি বুঝতে পারছি কেন আমার কাছে স্পেশাল পাওয়ার আছে। ওরা বলছে যে আমি প্ল্যানেট ন্যামিক থেকে আসছি। এখন এটা সেন্স বানাচ্ছে যে ড্রাগন বল আমি কিভাবে তৈরি করলাম। ওই ড্রাগন বলের ব্লুপ্রিন্ট আমার মাইন্ডে সেট করা ছিল, যেটার জন্য আমি ড্রাগন বলকে তৈরি করতে পারছি। এইদিকে ভিজিটারদের ওখানে সাংবাদিকরা হেলিকপ্টার নিয়ে চলে আসে। তখনই নাপ্পা একটা হেলিকপ্টারকে মেরে উড়িয়ে দেয়, যার কারণে বাকি হেলিকপ্টারগুলো তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। ভিজিটার বলে, মনে হচ্ছে এরা আমাদেরকে ড্রাগন বলের ব্যাপারে বলবে না। এবার নাপ্পা প্রথমে গোহানের পাওয়ার লেভেল চেক করে যেটা কিনা 1000, আর পিকলো 1400 আর ক্রিলেনের 1100। এইটা দেখে নাপ্পা বলে, এই অল্প পাওয়ার লেভেল নিয়ে আমাদেরকে হারাতে আসছে। তখনই ভেজিটা ওর স্কাউটার খুলে ফেলে আর বলে, নাপ্পা নিজে স্কাউটার খুলে ফেলো, কারণ এইগুলো আমাদের এখন আর কোনো কাজের নয়। ওরা নিজেদের পাওয়ার লেভেল বাড়াতে পারে, যার কারণে আমরা এখন ওদের আসল পাওয়ার লেভেল দেখতে পাচ্ছি না। নাপ্পা ওর স্কাউটার খুলে আর বলে, হ্যাঁ এখন মনে পড়ছে, এই জন্যই তো বোকা রেডিস ওদের কাছে হারছে। ক্রিলেন চিন্তা করছিল ওরা 3 জন মিলে ওদেরকে কিভাবে আটকাবে, কিন্তু তারপরে আসে নিয়ে বলে, চলো গাইস আমরা ওদেরকে আটকাবো। ভিজিটাকে দেখে ও বলে, আমাদের মনে একটু মনোরঞ্জন করা উচিত, তো ওই সাইবারম্যানদেরকে বাই করো। নাপ্পা বলে, ঠিক বলছো। সাইবারম্যানের কথা শুনে তো ওরা 3 জন কনফিউজ ছিল যে এইটা আবার কি জিনিস। তখন আমরা দেখি নাপ্পা ওর পকেট থেকে একটা শিশি বের করে। ভিজিটা বলে, এই সাইবারম্যানরা হয়তো ওদের মুখ থেকে বের করতে পারবে যে ড্রাগন বল কোথায় আছে। নাপ্পা এবার ওই শিশি থেকেও কিছু বীজ বের করে মাটিতে পুঁতে দেয়, আর অদ্ভুত ধরনের লিকুইড দিতে আমরা দেখি মাটি ফুঁড়ে অদ্ভুত ধরনের ক্রিয়েচার বেরিয়ে আসে, যেগুলোকে কিনা সাইবারম্যান বলা হয়। ওই
এবার ওই সাইবারম্যানগুলো আমাদের গোহান, পিকোলো আর ক্রিলেনকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর নিজেদের পাওয়ার দেখাতে থাকে যে ওরা কতটা পাওয়ারফুল। এই ছোট ছোট সাইবারম্যানদের কাছে এত পাওয়ার দেখাতে ওরা তিনজনই শকের মধ্যে ছিল। তবে একটা জিনিস, এই সাইবারম্যানদের কাছে বুদ্ধি নাই, এদেরকে নাপ্পা যা অর্ডার দেবে এরা তাই মানবে। গোহান, ক্রিলেন এরা চিন্তা করে না যে কে কোনটার সাথে লড়বে। আমরা দেখি সাইবারম্যানগুলো এবার অ্যাটাক করে দেয়। ক্রিলেন আর পিকোলো ওদের সাথে লড়তে শুরু করে দেয়, কিন্তু গোহান দাঁড়িয়ে শুধু ওদের ফাইট দেখছিল। তখন একটা সাইবারম্যানও গোহানের পিছনে এসে ওর উপরে অ্যাটাক করে ওকে দৌড়ে ছুড়ে ফেলে দেয়। আর আবার অ্যাটাক করতে আসলে পিকোলোর সামনে চলে আসে আর গোহানকে বলে, গোহান দাঁড়িয়ে যাও আর ফাইট করো। গোহান এবার দাঁড়িয়ে পড়ে, কিন্তু এইগুলোর মজা নিচ্ছিল ভেজিটার নাপ্পা। তখনই আমরা দেখি ওখানে আমাদের টিএন আর চাওসু চলে আসে ব্যাকআপ দেওয়ার জন্য। টিএন এবার গোহানকে দেখে বলে, এই ছেলেটাকে। তখন ক্রিলেন জানা যে ও হচ্ছে গোকুর ছেলে, যে কিনা পিকোলোর সাথে ট্রেনিং করছে এতদিন। গোহানকে দেখে টিএন বলে ওর ফাদারের মতনই ও হচ্ছে। এইবার টিএন, চাওসু, ক্রিলেন এরা সবাই প্রস্তুত হয়ে যায়। তখনই আমাদের লর্ড ইয়ামচা চলে আসে। আমি কি লেট হয়ে গেলাম নাকি? এবার ইয়ামচা সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা এখানে সিরিয়াস অ্যাক্টিং করছো কেন? এটা দেখে ভেজিটা বলে, যা ফাইটটা তাহলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো চলো একে একে ফাইট করা যাক। এটা শুনে পিকোলো বলে, আমরা একে একে ফাইট করতে আসিনি, আমরা এদের সবার সাথে ফাইট করব আর সবাইকে একসাথে শেষ করে দেবো। ক্রিলেন এদেরকে বোঝাচ্ছিল যে আমাদের গোকুর জন্য একটু ওয়েট করা দরকার, এদেরকে কোনো রকমে আটকা রাখতে হবে খালি। তখন টিএন বলে, আমি প্রস্তুত আছি ওদের সাথে ফাইট করতে, এদেরকে দিয়ে আমরা খুব ভালো একটা ওয়ার্ম আপ করতে পারবো। নাপ্পা তো এটা শুনে হাসে আর বলে, ভেজিটেবল একটা সাইবারম্যানকে পাঠায় আর বলে কোনো হোল্ড ব্যাক করবে না। আমরা দেখি আবারও সাংবাদিকরা হেলিকপ্টারে করে চলে আসছিল সংবাদ লাইভ প্রচার করার জন্য, কিন্তু নাপ্পা লেজার বিম মেরে ওদের হেলিকপ্টার উড়ায় দেয় আর ওর সাইবারম্যানকে অর্ডার দিয়ে দেয় তাড়াতাড়ি ফাইট শুরু করো। এইদিকে আমরা দেখি আমাদের ইয়াজিরুবে ও এখন হোটেলে সেই রকম খাবার খাচ্ছিল আর সাংবাদিকরা ওকে ঘিরে ধরে রাখছিল যে তাড়াতাড়ি বলেন। ইয়াজিরুবে ওদেরকে গল্প বলতে শুরু করে দেয়, আমি এখানে খাবার খাচ্ছি যাতে আমি আর একটু শক্তিশালী হতে পারি, ততক্ষণ আমার অন্য সাথীরা ওদেরকে আটকায় রাখবে। সাংবাদিকরা প্রশ্ন করে যে তোমার অন্য সাথী কারা? তখন ইয়াজিরুবে বলে, তোমরা ওদেরকে চিনবা, যারা কিনা মার্শাল আর্ট টুর্নামেন্টে ফাইট করছিল, গোকু, টিএন এরা। গোকুর নাম শোনার পর সাংবাদিকরা প্রশ্ন করে, তুমি কি গোকুকে চিনো? তখন ইয়াজিরুবে বলে, হ্যাঁ, কারণ আমি গোকুর ট্রেনার, আমি তো ওকে এত ফাইট শিখালাম। এইসব খবর দেখে তো বললার মাথায় রাগ উঠে যাচ্ছিল, কারণ ইয়াজিও কি ফালতু বকতিছে। কামে হচ্ছে তখন অক্সিং চলে আসে, ওখানে সাথে চিচিও আসছিল। চিচি মাস্টারশিকে জিজ্ঞেস করে যে আমার ছেলে কোথায়? তোর মাস্টার উত্তর দেয় ব্যাটেল ফিল্ডে, ও হচ্ছে ওই সায়ানদের সাথে লড়ছে। যেটা শুনে চিচি অজ্ঞান হয়ে যায়। এইদিকে আমরা দেখি যে আমাদের টিন প্রস্তুত ছিল, ওই সাইবারম্যান তো তখন অ্যাটাক করতে আসে, তখনই টিন ওকে মেরে ধরে ফেলে দেয় আর টিন আবার অ্যাটাক করতে আসে। সাইবারম্যান ওর মাথার থেকে এক ধরনের অ্যাসিড ছুঁড়ে মারে, যেটা কিনা ও ডস করে নেয় আর ওইটা গোহানের উপর পড়তে যাচ্ছিল, কিন্তু পিকোলো ওকে বাঁচিয়ে নেয়। তখনই ওই সাইবারম্যানকে নক আউট করে দেয়। নাপ্পার তো বিষয় হচ্ছিল না, ও বলে আমাদের অন্য এক গ্রহের ব্যাটেলে এই সাইবারম্যানটা খুব ভালো পারফর্ম করেছিল, ওর পাওয়ার লেভেল তো 1200, যেটা কিনা রেডিসের সমান। ভিড়ে তো এইগুলো শুনে হাসতেছিল। টিএন এবার চলে আসে, তখনই আমরা দেখি সাইবারম্যানটা আবারও দাঁড়িয়ে গেলে এইবার ভেজিটা নিজে ওকে শেষ করে দেয়, যেটা দেখে ওই সাইবারম্যানরা সহ নাপ্পা নিজে অবাক ছিল। এইদিকে আমাদের গোকু এখনো ফুল স্পিডে ওই স্নেক ওয়ে রাস্তা পাড়ে দিচ্ছিল। তোমাদের কি মনে হয় গোকুকে এখানে পৌঁছাতে পারবে, তাও আবার একদিনের ভিতরে? এইদিকে নাপ্পা জিজ্ঞেস করে, আপনি কেন করলেন? ভিড়ে তখন বলে পয়েন্টলেস এগুলো, কারণ ও আগে হেরে গেছে। আর সব সাইবারম্যানদের বলে দেয় তোমাদের ওদেরকে হারাতে হবে, তোমরা যদি হারছো তাহলে আমি তোমাদেরকে শেষ করে দেবো। এগুলো মনে মনে বলে নিজের এলাইদেরকেও সার দেয় না, তাহলে এরা কতটা হিংস্র। আমরা দেখি দূর থেকে কিছু সাংবাদিক লাইভ টেলিকাস্ট করতেছিল, ওদের ক্যামেরায় ধরা পড়তেছিল প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাছে ওই জায়গাটা যেখানে ফাইট চলছে। সাইবারম্যানরা এবার ভয় পাচ্ছিল যেতে, তখন নাপ্পা বলে যে যাবে না তাকে আমি নিজে শেষ করে দিব। এবার জি ফাইটারদের তরফ থেকে ক্রিলেন আসছিল ফাইট করার জন্য, কিন্তু ক্রিলেনকে ইয়ামচা আটকে দিয়ে বলে আমাকে যেতে দাও। ক্রিলেন জিজ্ঞেস করে কেন? তখন ইয়ামচা বলে তুমি একবার ড্রাগন বল থেকে রিভাইভ হয়ে গেছো, তাই এইবার মরলে তোমাকে আর রিভাইভ করা যাবে না, তাই এইটা আমার পালা। এইবার ইয়ামচার সামনে আসে ফাইট করার জন্য, আর ওই দিক থেকে একটা সাইবারম্যান আসে, যেগুলো কিনা কোনো সাংবাদিকরা দূর থেকে প্রচার করতেছিল। আর এই খবরগুলো মাস্টারশিরা দেখতেছিল। বুলমা তো দেখতেছিল নিজের লাভার কিভাবে ফাইট করবে, যেটা থেকে উলং একটু মজা নিলে বুলমা লজ্জা পেয়ে যায়। তখন এই টিভিতে গোহানকে দেখালে চিচি দ্রুত ছুটে আসে আর দেখতে থাকে নিজের ছেলেকে। অক্সিং বলে গোহান মনে হচ্ছে আগে থেকে স্ট্রং হয়ে গেছে, ওকে দেখতে একদম ওরকমই লাগছে যখন গোকু ছোট ছিল। চিচি তো বেচারা চিন্তা করতেছিল আমার ছোট্ট বাবু দুধ খায়, ও কিভাবে লড়বে ওদের সাথে। আর এই বলে আবার অজ্ঞান হয়ে যায়। ইয়ামচার ওই সাইবারম্যানের ফাইট শুরু হয়ে যায়, ওরা তখনই সামনে থেকে ভ্যানিশ হয়ে যায়। গোহান বলে আরে ওরা তো গায়েব হয়ে গেল। তখন পিকোলো ওকে বলে তুমি ওদের ওই এনার্জি ফিল করার চেষ্টা করো। পিকোলো আরো বলে যে সবাই এখানে দেখতে পাচ্ছে, খালি তুমি ছাড়া। গোহান বলে কি সবাই দেখতে পাচ্ছে? এবার ও ফোকাস করার চেষ্টা করে যাতে ওদেরকে দেখতে পায়, এবার ও ওদের এনার্জি ফিল করার চেষ্টা করে যাতে ওদের ফাইট বুঝতে পারে। আর পিকোলো ওকে গাইড করে যাচ্ছিল। গোহান এবার ওদের ফাইটের আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটা শুনে পিকোলো বলে এবার স্থির হয়ে দেখতে থাকো, কোনো পলক ফেলবে না। তখন গোহান ওদেরকে দেখতে পেয়েছে। আমরা দেখি যে সাইবারম্যান আর ইয়ামচার ভিতরে সেই রকম একটা লড়াই চলতেছিল। ইয়ামচা অ্যাটাক করতে আসে সাইবারম্যান
সাইবারম্যান ওকে তুলে দূরে ছুড়ে মারে। আর একবারে ও অ্যাটাক করছিল, একবার ও ইয়ামচা এবার ওর কামিয়ামে অ্যাটাক করে সাইবারম্যানের উপরে, যেটা দেখে তো সবাই খুশি হচ্ছিল। এদিকে বুলমাও তো চিল্লাচ্ছিল, ইয়ে আবার বয়ফ্রেন্ড জিতে গেছে। সিরিয়াসলি ইয়ামচা অনেক পাওয়ারফুল হয়ে গেছে তাই না? ও হারানোর পরে তো ভাব নিচ্ছিল, আর ওদের সবাইকে বলতে থাকে আমি ওই চারটাকেও দেখে নিচ্ছি, তোমরা ওখানে বসে থাকো। ভিড়ে নাপ্পা বলছিল কোনো চান্সই নাই। ইয়ামচা বলে তাই নাকি? তখন আমি দেখি ওই সাইবারম্যানটা ইয়ামচাকে ঝপ করে ঝরে ফেলে, এমন ভাবে ধরছিল ইয়ামচা নিজেকে সারাতেই পারছিল না। সাইবারম্যানটা মুসকে আসে, এইটা দেখে পিকলো বলে সব শেষ। তখনই সাইবারম্যানটা নিজেকে ব্লাস্ট করে দেয়। ধোয়া শেষ হলে আমরা ইয়ামচা সেই লেজেন্ডারি পোজ দেখতে পাই, যেটা কিনা পরবর্তী যতগুলো এনিমি আসছে অনেক এনিমি কপি করছে। তোমরা তো দেখতে পাচ্ছ নাওটো চুনি এক্সাম থেকে শুরু করে আরো অনেক এনিমির। গ্রিলেন তখনই কি ইয়ামচাকে চেক করে আর সবাইকে জানায় ইয়ামচা আর নেই, সে মারা গেছে। এই দিয়ে কামিয়াও যায় বুলমা জিজ্ঞেস করছিল কি হয়েছে ওখানে, তোর মাস্টার জানাই আমি সরি কিন্তু ইয়ামচার নেই। যেটা শুনে পুয়ার কাঁদতে শুরু করে, সাথে ইয়ামচার বান্দে মানে বুলমাও কান্না করতে শুরু করে দেয়। মাস্টার তো সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করা ছিল না। রিলেনকে দেখে ও ইয়ামচাকে ধরে কান্না করতেছিল আর বলতে আমাকে শুনতে পাচ্ছি ইয়ামচা, তুমি এভাবে মরতে পারো না। নাপ্পা এটা দেখে বলে এত কেঁদে লাভ নাই, তোরা সবাই মরতে যাচ্ছি একটু পরে। বেইটা বলে আরে ওদেরকে একটু কাঁদতে দাও, শেষ কাদায় তো কাঁদবে। রিলেনের মাথায় এবার রাগ উঠে যায় আর ও এবার ফাইট করতে যাচ্ছে। কামিয়াও সবাই তো শোকের মধ্যে ছিল কারণ ইয়ামচাকে ওরা হারিয়ে ফেলছে। বুলমা বলতে থাকে আমি ইয়ামচাকে খুবই অল্প সময়ের মধ্যে বিয়ে করতে যাচ্ছিলাম কিন্তু এখন এটা হয়ে গেল, এই বলে কান্না করতে থাকে। মাস্টার সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না, ড্রাগন বল আছে, ওটার মাধ্যমে উইশ করে ওকে ফেরত নিয়ে আসবো। যেটা শুনে বুলমা খুশি হয়ে যায়। তবে আমাদের বাটপার মাস্টার শিখে ভালোভাবে জীবনে কি অকাম করতে লাগে তোমরা একটু এক ঝলক দেখে নাও। যেই কারণে বুলমা মাস্টার শিখে সেই রকম কেলানি দেয়, মানে এই কান্নার মধ্যে একটা হাসাই গেল আমাদের। রিলেন খেপে যায় আর নিজে দুই হাত উপর দিয়ে করে এক ধরনের অ্যাটাক তৈরি করতে শুরু করে। একটা সাইবারম্যান অ্যাটাক করতে আসলে ও সরাসরি অ্যাটাকটা করে দেয় সাইবারম্যানের উপরে। টিএন আর চাচু ওখান থেকে তাড়াতাড়ি সরে পড়ে আর পিকলো বলে আমরা জানি না এই ব্লাস্টে কত পাওয়ার আছে, তাই আমাদের তাড়াতাড়ি এখান থেকে সরে যাওয়া উচিত। এই বলে ওরাও সরে যায়। রিলেনের ওই অ্যাটাক নাপ্পার ভেজিটার গায়ে লাগতে যাচ্ছিল কিন্তু ও ওইটাকে বাউন্স ব্যাক করে উপরের দিকে তুলে নেয় আর ও এটাকে ভাগ করে প্রতিটা সাইবারম্যান আর নাপ্পার ভেজিটার উপরেও অ্যাটাক করে দেয়, যেটা কিনা সরাসরি ওদেরকে হিট করে। ক্রিলেনের অ্যাটাক দেখে তো কামিয়াজে সবাই খুশি হয়ে গেছিল কারণ ক্রিলেনে এটা করে দেখাবে কেউ ভাবতে পারেনি। এইদিকে সবাই ওর উপরে খুশি। তবে আমরা দেখি একটা সাইবারম্যান হঠাৎ করে গোহানের উপর অ্যাটাক করতে আসে কিন্তু পিকলো ওর হাত ধরে ফেলে আর এক ঘুষি মেরে ওটাকে উপর পার্টিতে নিজের মুখ দিয়ে ব্লাস্ট করে ওটাকে একদম শেষ করে দেয়। টিএন পিকলোর পাওয়ার দেখে খুশি হয়ে যায় আর বলে তাহলে ও শক্তিশালী হয়ে গেছে। গোহান পিকলোকে ধন্যবাদ জানায় কিন্তু পিকলো বলে আর বলে পরের বার আমি তোমাকে সেভ করবো না, তাই নিজের দিকে মনোযোগ দাও। আমরা দেখি ক্রিলেনের ব্লাস্ট সরাসরি হিট করার পরে ভিজিটার নাপ্পার কিছুই হয়নি, যেটা দেখে এরা সবাই চমকে গেছিল যে কিভাবে এরা বেঁচে আছে। টিএন মনে মনে চিন্তা করতে থাকে ওদের গায়ে একটা স্ক্র্যাচও লাগলো না কিন্তু কিভাবে। ক্রিলেন বলতে থাকে আমি তো দেখছিলাম ওই অ্যাটাকটা লাগছিল কিন্তু বেঁচে গেল কিভাবে। সবাই আবার প্রস্তুত হয়ে যায় ফাইট করার জন্য যে ও সবগুলো ফাইটারকে দেখে নেবে। ঠিক আছে কিন্তু প্ল্যানেট নামিকের ওকে মেরো না, মনে আছে তো ওই আমাদেরকে বলতে পারবে ড্রাগন বল কোথায় আছে। নাপ্পা এবার চলে যায় ওদের সাথে ফাইট করার জন্য। ও সোজা ক্রিলেনের উপর অ্যাটাক করতে আসছিল, পিকলোর সামনে চলে এসে ওর সাইকিক পাওয়ার ব্যবহার করে, যেটা কিনা নাপ্পা ইজিলি ডজ করে পিকলোর কাছে চলে আসে। পিকলো তো এটা বুঝতে পারেনি, তখনই নাপ্পা ওকে কিক মেরে ফেলে দেয় আর পিকলোকে বলে তোমার ওর সাথে যোগ দেওয়া উচিত যে টপকে গেছে। পিকলো তুমি কি ঠিক আছো? পিকলো জানায় হ্যাঁ কোনো মতো ঠিক আছে। নাপ্পা এখনো থেমে যায়নি, ওর পাওয়ার আপ করতে শুরু করে যার কারণে আশেপাশে যত মাটি ছিল ওগুলো ভেঙে উপরের দিকে উঠতে থাকে। গোহান তো এতটাই ভয়ের মধ্যে ছিল যে ও উঠতেই পারছিল না। পিকলোকে ধোক মেরে যাচ্ছিল, গোহান ওঠো, উঠে দাঁড়াও। আমি যা ভাবছিলাম এই সায়ানরা তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। আমাদের এই গোকু এবার অনেক স্পিডে স্নেক্স প্যালেস পার করে যায়, মানে যেখানে কিনা ওর খাতিরদারি করছিল ওই সাপালা মেয়েরা। দেখছো আগের বার এখান থেকে গোকু যাইতে ওখানে অনেক টাইম লাগছিল, তবে ও খুব তাড়াতাড়ি এটা পার করে ফেলছে। এইদিকে নাপ্পার পাওয়ার অফের ফলে ওর গা থেকে স্পার্কিং বের হতে থাকে আর এমন একটা ফোর্স আসতে থাকে যার কারণে সবাই পিছাতে থাকে। পুরো আকাশ চমকাচ্ছিল। চাউস ওর সাইকিক পাওয়ার ব্যবহার করার চেষ্টা করে নাপ্পার উপরে, যেটা বুঝতে পারে নাপ্পা চাউসের উপরে ওর মুখ দিয়ে এনার্জি ব্লাস্ট করে দেয়, যার কারণে চাউসের একটা ভয়ঙ্কর লেভেলে আঘাত লাগে। নাপ্পার পাওয়ার অফ শেষ হলে ও বলে কে আগে মরবে, এই বলে ও টিএন এর দিকে তাকায় আর ওর সমস্ত এনার্জি জমিয়ে টিএন এর উপর অ্যাটাক করে দেয়। টিএন নাপ্পার অ্যাটাক ব্লক করলে ও দেখে যে ওর হাত পুড়ে যাচ্ছে, যার কারণে ওর সাথে সাথে ওটা সারিয়ে নেয়। নাপ্পা আবারও অ্যাটাক করতে আসছিল, পিকলো চিল্লা ওঠে টিএন ও আসছে, কিন্তু অনেক লেট হয়ে গেছিল। নাপ্পা এক অ্যাটাক করে টিএন এর বাম হাত কেটে ফেলে, যার কারণে ব্যথায় টিএন অনেক জোরে চিল্লাতে শুরু করে। নাপ্পা ওর উপরে এবার ফাইনাল অ্যাটাক করতে আসলে টিএন ওখান থেকে সরে গিয়ে ওর ডান হাতে এনার্জি ব্লাস্ট তৈরি করতে শুরু করে, কিন্তু নাপ্পা ওকে সুযোগ না দিয়ে উল্টো টিএন কে এক লাথি পায়ে নিচে ফেলে দেয়। বেচারা টিএন ও কোনো মতে আবার উঠে বসে। নাপ্পা বলে ও কি মরতে চাচ্ছে না। পিকলো তো বুঝতে পারছিল না কি করবে, আর গোহান ও তো এতটা ভয় পেয়ে গেছিল যে ও নড়তেই পারছিল না। ক্রিলেন চিন্তা করে টিএন এর অবস্থা ভালো না আর ইয়ামসা মারা গেছে, ওইবার চিন্তা করে চাচুকে বাঁচাতে হবে, এই বলে দৌড় দেয়, কিন্তু পিকলো ওকে মানা করে ক্রিলেন যেও না। তবে ক্রিলেন শুনে না। তখন নাপ্পা চাউসের উপরে এক ভয়ঙ্কর
ভয়ঙ্কর লেভেলে অ্যাটাক করে দেয়, যার কারণে ওখানে এক বিশাল গর্ত হয়ে যায়। তবে আমাদের ক্রিলেন ওটার থেকে কোনো মতে বেঁচে গেছিল। ওরা সবাই দেখে যে চাউসুর আর কোনো চিহ্ন নাই, চাউসু তাহলে মারা গেল। টিয়েনও এবার চাউসুর নাম ধরে চিল্লাতে শুরু করে, চাউসু। নাপ্পা নিচে নেমে আসতেছিল, তখনই ভেজিটা বলে, তুমি অনেক কেয়ারলেস হয়ে পড়ছো। আমরা দেখি চাউসু মরেনি, ও এসে নাপ্পার পিঠে লেগে যায়, এমন ভাবে লেগেছিল নাপ্পা কোনোভাবে ধরতে পারছিল না। আমরা দেখি চাউসু এনার্জি জমা করতে শুরু করে। এটা থেকে নাপ্পা নিজের পিঠ আশেপাশে পাহাড়ে বাড়ি মারছিল, যাতে চাউসুর পিঠ ছেড়ে দিক। গোহান তো এগুলো সহ্যই করতে পারছিল না, ও তো বলছিল চাউসু ছেড়ে দাও এগুলো। টিয়েন বলছিল, চাউসু অনেক হয়েছে, এবার থামো। তখনই চাউসু টেলিপাথির মাধ্যমে টিয়েনকে বলে, টিয়েন আমার তোমাকে গুড বাই জানানোর সময় এসে গেছে, আমি যা করতে আসছি এটা আমাদের সবার জন্যই ভালো। টিয়েন মানা করতেছিল, কিন্তু চাউসু বলে, আই এম সরি টিয়েন, আমাকে এটা করতে হবে। আমরা দেখি চাউসু গ্লো করতেছিল। টিয়েন বলতেছিল, চাউসু না, এটা আমার প্রশ্নের কোনো উত্তর হলো না। ও তো বারবার চাউসুকে এইগুলো করতে মানা করছিল। আমরা দেখি নাপ্পা নিচে নামতেছিল যাতে ও চাউসুকে সারাতে পারে। তবে আমরা দেখি নাপ্পার বডি গ্লো করতে শুরু করে দিছে এবার, মানে চাউসু নিজেকে স্যাক্রিফাইস করে দিছিল ওই নাপ্পাকে শেষ করতে গিয়ে। আর তা বাদে চাউসু কিন্তু আর ফেরত আসবে না, কারণ ড্রাগন বল দিয়ে একজনকে একবারে রিভাইভ করা যায়। চাউসুর সাথে কাটানো সব কথা মনে পড়ে টিয়েন কাঁদতে শুরু করে দেয়। পিকোলো তখন বলে, এইটাই এখনো শেষ না, এখনো অনেক বাকি আছে। গোহান তো মনে হচ্ছিল কেঁদেই দিবে, আর ক্রিলেন ও তো নিজের ভাষা হারিয়ে ফেলছিল। তখন ওরা খেয়াল করে যে নাপ্পা এখনো বেঁচে আছে, ওর কিছুই হয়নি। ভেজিটা বলে, নাপ্পা বি কেয়ারফুল থাকো, তুমি তো খুব কষ্টে ওটা থেকে বেঁচে গেছো। ক্রিলেন বলে, ওর তো কিছুই হলো না, তার মানে চাউসু কি নিজেকে স্যাক্রিফাইস করলো, এর কোনো মানে হলো না। টিয়েনও বলতে থাকে, চাউসু এখন আর নেই, ও কি এর আগে ড্রাগন বল থেকে রিভাইভ করা হয়েছিল, ওকে আর ফেরানো সম্ভব না। আমাদেরকে নাপ্পা চাউসুকে অসম্মান করছিল, ওর মজা ওড়ায়। আর আমাদের গোকু এখনো পড়েই আছে সেই স্নেক ওয়েতে, এখনো আসছেই। ক্রিলেন ভাবছিল এদের উপরে কোনো অ্যাটাকই কাজ করে না, এদেরকে আমরা কিভাবে হারাবো। আর টিয়েনের ভিতর থেকে এক ঝড় বয়ে যাচ্ছিল, কারণ ওর সাথে চাউসু আর নেই। ওই এবার রেগে গিয়ে একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল নাপ্পার উপরে। তবে নাপ্পা এগুলো কিছু মনেই হচ্ছিল না, ও ইজিলি ডাস করছিল। টিয়েন একটা খুশি মারে, যেটা কিনা পাশে পাহাড়ে গিয়ে লাগে। তখনই নাপ্পা ওকে সুযোগ না দিয়ে এক অ্যালবো মেরে দেয় ওর পেটে। তবে টিয়েন হার মানে না, ও আবার অ্যাটাক করতে শুরু করে একের পর এক। ও এখানে ওর সর্বোচ্চ লাগিয়ে দিচ্ছিল যাতে ও প্রতিশোধ নিতে পারে। এই দিয়ে কামে হাউসে মাস্টার চিন্তা করছিল টিয়েন নিজের সমস্ত শক্তি লাগিয়ে দিচ্ছে, আমি আশা করবো ও এটা চালিয়ে যেতে পারুক। ওদের ফাইটের কারণে যে এনার্জি তৈরি হচ্ছিল ওটার কারণে সাংবাদিকদের লাইভ ব্রডকাস্ট ভেস্তে যায়। নাপ্পাকে দেখি ও টিয়েনকে মেরে ওখানে শুয়ে দেয়। ক্রিলেন এবার টিয়েনকে সাহায্য করতে যেতে লাগলে পিকোলো ওকে থামায়, আর বলে টিয়েনের সাথে ও লড়ার সময় যখনই ও আনগার্ডের মধ্যে চলে যাবে তখনই আমরা স্ট্রাইক করব। আর তুমি বুঝছো গোহানও মাথা জাগায়। তখনই দেখি ভেজিটা বলে ওঠে, ও তাই, নাপ্পা অনেক স্ট্রং, তোমরা এত সহজে ওকে হারাতে পারবে না। পিকেলে বলে, খুবই কনফিডেন্স তাই না, একবার গোকু আসুক, তারপরে ও তোমাদেরকে দেখাই দিব কি জিনিস। আমরা দেখি নাপ্পা টিয়েনের পেটে এমন এক ঘুষি মারে যার কারণে টিয়েন ওখানে নকআউট হয়ে পড়ে যায়। আর পিকুলো একদম পারফেক্ট একটা সুযোগ খুঁজছিল। নাপ্পা এবার উপরে উঠে আসে, আর ওর ফাইনাল অ্যাটাক টিয়েনের উপর করার জন্য নিচের দিকে আসতে থাকে জোরে। আর এই সময়টা ও আনগার্ডেড ছিল, তখন পিকোলো সিগন্যাল দেয়। ক্রিলেন আর পিকোলো অ্যাটাক করতে যায়, কিন্তু গোহান ও ওখানে চুপ করে দাঁড়িয়েই থাকে। পিকোলো গিয়ে নাপ্পাকে এক ঘষি মারে, যার কারণে নাপ্পা ক্রিলেনের দিকে ছিটকে যায়। ক্রিলেনও তখন এক ঘষি মারে গোহানের দিকে ওকে পাঠিয়ে দেয়। আর এইবার পালা ছিল গোহানের নাপ্পার উপরে অ্যাটাক করতে। সবাই ওকে বলছিল, কিন্তু গোহান এতটাই ভয় পেয়ে গেছিল যে ও কি করবে বুঝতেই পারছিল না। তবে ও ভয় পেয়ে ওখান থেকে এক জায়গায় লুকিয়ে পড়ে, যেটা থেকে পিকোলো ও গোহান। পিকোলো আর ক্রিলেন প্রস্তুতি নিয়ে আবার অ্যাটাক করার জন্য, আর ওরা তাই করে ওদের সর্বোচ্চ পাওয়ার লেভেলে অ্যাটাক করে, কিন্তু অনেক লেট হয়ে গেছিল। নাপ্পা ওদের উপরে চলে আসে। এই দেখে গোহান তো বারবার মাপ চাইছিল, সরি গাইস আমাকে মাফ করে দাও। নাপ্পা বলতে শুরু করে, তোমাদের ট্রিক কোনো কাজে আসলো না, এখন তোমরা মরতে যাচ্ছ। এই দিকে লোকআউটে কামি জানায় যে, মিস্টার পোপো আমার কাছে খুব অল্প টাইমই বেঁচে আছে। পোপো বলে, তার মানে? তখন কামি বলে, পিকোলো খুব তাড়াতাড়ি মারা যেতে যাচ্ছে। আসলে পিকোলো আর কামি যেহেতু একসাথে যুক্ত, তাই কামি সবকিছু ফিল করতে পারছিল যেগুলো কিনা পিকোলোর সাথে হচ্ছে। পোপো জিজ্ঞেস করে, তাহলে গোকুর কি হলো? কামি জানায়, আমি ওকে এখনো সেন্স করতে পারছি না, কিন্তু তুমি ঠিক যে ওই আমাদেরকে বাঁচাতে পারে। গোকে দেখি ও ওই রাস্তা সাফ করা গাড়িকে টপকে যায়। ওই বেচারে গোকে দেখে বলে, এই তুমি তো ওই ছেলে। এই বলে গোকে দেখতে গিয়ে ও আবারও ওই রাস্তা থেকে নিচে পড়ে যায়। গোকু মনে মনে বলছিল, আমি একদম কাছে চলে আসছি। ওই জায়গা থেকে পিকোলো গোহানের উপর রাগ করছিল, কারণ গোহান ওখানে অ্যাটাক করেনি। নাপ্পা তো এবার ওদের দুজনকে শেষ করতেই যাবে, তখন ভেজিটা বলে, তুমি কি ভুলে গেছো যে আমাদের এখন ওই প্ল্যানেট নামিকের ওকে লাগবে? নাপ্পা বলে, হ্যাঁ ঠিকই বলছো। এটা থেকে ক্রিলেন পিকোলোকে বলে, যাক তোমার ভাগ্য ভালো যে ওরা তোমাকে মারবে না। পিকোলো এবার ক্রিলেনকে বলে, আমরা ডিরেক্ট অ্যাটাক করবো ওর পাওয়ার আপ করার আগেই। তোমাকে মাল্টিপল টেকনিক আছে তাই না? ক্রিলেন জানায়, হ্যাঁ। পিকোলো এবার ওর ক্লোন টেকনিক ব্যবহার করে, আর তার সাথে ক্রিলেনও, যার কারণে ওদের তিনটা ক্লোন তৈরি হয়ে যায়। আর এই 6 জন মিলে নাপ্পার উপরে একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু নাপ্পা কম ছিল না, এক একে মেরে ক্রিলেনের সব ক্লোনকে এক জায়গায় করে দেয়, আর তার সাথে পিকোলোকে মেরে ওর ক্লোনগুলো এক জায়গায় করে দেয়। পিকোলো মার খেয়েছে দেখে গোহান পিকোলোর কাছে আসতে গেলে পিকোলো ওকে এক ঘুষি মেরে দূরে ফেলে দেয়। গোহান আবার মাপ চাইতে গেলে পিকোলো বলে, আমার কাছে কোনো বেবি সিটিং এর টাইম নেই, নিজের মায়ের কোলে গিয়ে বসে থাকো যাও। এই বলে ক্রিলেন আর
পিকোলো আবারও চলে যায় অ্যাটাক করতে। এবার গোহান টিএনকে সাহায্য করতে চলে যায়। তোমার কাছে তো অনেকগুলো কিলিং অ্যাটাক আছে, তুমি ওগুলো ইউজ করতে পারো। পিকোলো তখন জানে আশা করি করতে পারবো, আমাদের কাছে এখনো একটা চান্স আছে। ও অনেক বেশি পাওয়ারফুল, তবে ও বেশি একটা স্মার্ট না। ওরা প্ল্যান বানাচ্ছে থেকে নাপ্পা বলে এই চেষ্টা করতে যেও না, এই বলে ও আবার অ্যাটাক করে দেয়। ওদের তিনজনের মধ্যে তখন সেই রকম লড়াই হতে থাকে। কিন্তু এই ফাইটে ডমিনেট করছিল যে চাওসো ওর কাছে মাপ চাচ্ছে, কারণ ও নাপ্পাকে শেষ করতে পারেনি। টিএনএ এটা ভেবে খুবই কষ্ট লাগছিল, কারণ চাওসো আর কখনোই ফেরত আসবে না। আস্তে আস্তে ওর মনে পড়তে থাকে কিভাবে চাওসোর সাথে দেখা হয়, চাওসোর সাথে কাটানো ওর ভালো সব মুহূর্তগুলো। এইগুলো মনে করে ও খুবই দুঃখী হয়ে যায়। আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, আমি ফেল হয়ে গেছি, তবে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি। এই বলে ওর গায়ে ওর এনার্জি জমা করতে থাকে, মানে ও নিজে নাপ্পাকে মারতে গিয়ে স্যাক্রিফাইস করে দিবে নিজেকে। এই জন্য ওর কাছে থাকা শেষ যতটুকু এনার্জি ছিল সেগুলোতে একটা ফাইনাল অ্যাটাক করে নাপ্পার উপরে, যেটা কিনা অনেক ভয়ঙ্কর লেভেলের অ্যাটাক ছিল। ভেজিটাও তো এই অ্যাটাক দেখে চমকে গেছিল যে কিভাবে করতে পারে এরকম অ্যাটাক। অ্যাটাক শেষ হওয়ার পর আমরা 10 হলে আমরা দেখি যে নাপ্পা এখনো ঠিক আছে, অনেক কাছাকাছি চলে গেছিলাম মরার। টিএনের বিষয় হয় না যে ওর ফাইনাল অ্যাটাক ওর কোনো কাজে আসলো না, আর এরও সাথে টিএনের এনার্জি শেষের কারণে টিএনও এই দুনিয়ার মায়া ত্যাগ করে দেয়, যেটা থেকে দুঃখে কষ্টে ক্রিলেন চিল্লাই গোগো তুই কোথায়। গোগো থেকে ও যতটা সম্ভব ততটা স্পিডে আসছিল। এইদিকে নাপ্পাকে দেখে ও হাসতেছিল ওদের দুজনের উপরে। পিকোলো ক্রিলেনকে জানায় যে নাপ্পার হাওয়াতে অ্যাডভান্টেজ আছে, তাই ওরা নিচে নেমে আসে। তখন আমরা দেখি নাপ্পা ওদের দুজন মিলে অ্যাটাক করতে আসে ফাইনাল অ্যাটাক, কিন্তু ভেজিটা ওকে থামিয়ে দেয় আর বলে আমি ওদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাই। এই গোকুকে যাকে কিনা ওর বারবার বলছে যে আসার জন্য, আমার ধারণা হচ্ছে এই গোকু হয়তো বা ক্যাকারট। তখন ক্রিলেন বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো, গোকুই হলো ক্যাকারট। যেটা শুনে ভেজিটা হাসার বলে ও তো ওর ভাই রেডিসকেও হারাতে পারেনি, যে কিনা আমাদের মধ্যে সবচেয়ে উইক সায়ান। কিন্তু পিকোলো আর ক্রিলেন বলে না গোকু আসলে তোমাকে দেখিয়ে দেবে। যেটা শুনে ভেজিটা ওদের উপরে হাসে। তখন গোহান বলে না আমার বাবা ভয় পাতুরি না, আমার বাবা আসবেই। এটা শুনে নাপ্পা বলে এই প্ল্যানেটটা অত বড় না, তাহলে ক্যাকারোটে আসতে এত সময় লাগছে কেন? কিন্তু তারপরও ভেজিটা ওদেরকে 3 ঘন্টা টাইম দিয়ে দেয় যে এই 3 ঘন্টা ওরা অপেক্ষা করবে। তবে নাপ্পাকে দেখে ও ওদের 3 জনের উপর অ্যাটাক করতে যাচ্ছিল, তখনই ভেজিটা এক ধমক দেয়, যার কারণে নাপ্পা ভয় পেয়ে যা থেমে যায়। এখন ওদের হাতে 3 ঘন্টা টাইম, এই 3 ঘন্টার মধ্যে যদি গোকু না আসতে পারে তাহলে ওদের 3 জনকে শেষ করে দেবে ওরা দুজন। এরপরে দেখি নাপ্পা এবার ভিজিটাকে জিজ্ঞাসা করে আমরা কেন ওর জন্য অপেক্ষা করছি। তখন ভিজিটা বলে ওকে একটা শিক্ষা দেবো তাই। এর উত্তরে নাপ্পা বলে কেন? ও তো আমাদেরকে বিট্রে করছে, ও আমাদের জাতির হয়ে ও নিজের ভাই রেডিসকে মেরে ফেললো। ভিজিটা বলে হ্যাঁ এই জন্য আমি ওকে পানিশ করতে যাচ্ছি, যাতে এইটা সবাই মনে রাখে, এরপরে ও বুঝতে পারবে বিট্রেলের প্রাইস কতখানি দেওয়া লাগে। নাপ্পা বলে ও আসার পরে এই 3 জনকেও শেষ করে দেবো। তখন ভিজিটা ওকে মানা করে দেয় যে, তখন ভিজিটা ওকে বলে না 3 জনকে না, আমাদের ওই নেমিকানকে লাগবে, ওর থেকে আমরা জানতে পারবো আসলে ড্রাগন বলটা কোথায় আছে। এইদিকে পিকোলো এখনো গোহানের উপরে খুবই রেগেছিল। ক্রিলেন তখন বলে আমরা এখান থেকে পালিয়ে যাই চলো। তখন পিকোলোকে বোঝায় আমরা এখান থেকে পালিয়ে গিয়ে কি করব, ওরা আমাদের ঠিকই খুঁজে বের করে ফেলবে। ক্রিলেন বলে আমাদের গোকুকে লাগবে, কিন্তু ও এখন এখানে পৌঁছালো না কেন? আমরা গোকুকে দেখি ও একদম চলে আসছিল আর ওর পাওয়ার কামি সেন্স করতে পেরে যায়। ক্রিলেন বলে যদি গোকু এই সময়টুকুর মধ্যে না আসতে পারে তাহলে কি করব? তখন পিকোলোদেরকে বোঝায় যে আমরা এইভাবে হাতে হাত ধরে বসে থাকতে পারি না, আমাদের কিছু করতে হবে। তখনই গোহান আবারও নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে। তখন পিকোলোকে বলে এটা তো কিছুই না, তুমি তো নিজের ভয়ের সামনাসামনি করতে পারো না। ক্রিলেন তখন পিকোলোকে গোহানের উপর এত চাপ দিতে মানা করে, কারণ গোহান তো এখন অনেক ছোট, কারণ গোহান যে বসে আছে এই বসে কেউ ফাইট করার চিন্তা ভাবনাই করবে না। পিকোলো এবার গোহানকে নিজের ট্রেনিং এর কথা মনে করতে বলে। গোহান বলে আমার ট্রেনিং এখনো পূর্ণ হয়নি, প্লিজ এইটুক সময় আমাকে আর একটু ট্রেনিং দাও। কিন্তু পিকোলো সাবসাবকে জানিয়ে দেয় ওর ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, আর এটা যদি গোহান না বুঝে তাহলে গোহানকে বাড়ি যেতে বলে দেয়। গোহান তাই করতে শুরু করে দেয়, বাইরের দিকে হাঁটা শুরু করে। ক্রিলেন বারবার ডাকছিল কিন্তু গোহান না শুনে চলে যাচ্ছিল। তখনই নাপ্পা একটা এনার্জি প্লেসমেন্ট বলে কিরে কিরে বাচ্চা কই যাচ্ছিস? তুই কি আমরা যাইতে অনুমতি দিছি নাকি তুই আমাদের থেকে ভয় পালাচ্ছিস? এর শুনে গোহান খেপে যায় বলে আমি পালাচ্ছিলাম না, আমি তো একটু মরতে যাচ্ছিলাম। নাপ্পা তখন গোহানে মজা নিয়ে শুরু করলে গোহান গালি দিয়ে বসে, যেইটাই তো নাপ্পার মাথা খারাপ হয়ে যায় আর বলে তোক দেখাচ্ছি 2 ঘন্টা পার হোক খালি। আমাদের সাংবাদিকরা আবার হচ্ছে ওদের কাছে গিয়ে লাইভ খবর দেখানো শুরু করে দেয়, যেটা কামিয়াবি থেকে ওরাও দেখতে পায়। ওরা বুঝতে পারে যে এখন বর্তমানে কেউ কারোর সাথে ফাইট করছে না। বুলমা বলে আরে এরা থেমে আছে কি জন্য? তখন মাস্টারশি বলে হয়তো এরা গোকুর জন্য ওয়েট করছে। ওরা যখন কথা বলতে থাকে গোকুকে সময় মতো পৌঁছাতে পারবে আর এদেরকে ডিফিট করতে পারবে, না হলে তো এই সায়ানরা পুরো পৃথিবীতে কবজা করে নিবে। আমাদের ভয় পাতুরি উলং তো এইগুলো শুনে ভয় পাচ্ছিল। তখনই চিজে জ্ঞান ফিরে আর জিজ্ঞেস করে আমার ছেলে কি ঠিক আছে? ওরা তখন টিভিতে দেখে বলে ওই যে গোহান এখন ঠিক আছে আর ওখানে এখন ফাইট হচ্ছে না। তো চিজে জিজ্ঞেস করে ওরা কিসের জন্য ওয়েট করছে আর গোকু কোথায় এখন আসলো না? অক্সিজেন চিজিকে সান্ত্বনা দিয়ে বলে গোকু ঠিকই চলে আসবে, চিন্তা করো না। এইদিকে আমরা দেখি ওই সাংবাদিকদের গাড়ি নোটিস করে ফেলে ওই সায়ানরা। নাপ্পা তখন মজা করার জন্য ভেজিটা বলে যাও একটু মজা করে আসো। এইবার নাপ্পা উপরে
উপরে ওঠে। এর সময় নাপ্পা ওদের দিকে আগাতে শুরু করে, যেটা দিকে সাংবাদিকদের হালুয়া টাইট হয়ে যায়। ওরা তখন গাড়ি নিয়ে পালাতে শুরু করে দেয়। ওই সাংবাদিকরা পালাতে পালাতে দূরে ওদের যত লোক ছিল ওদের কাছে পৌঁছে যায়। আর এই হারামি নাপ্পা কি করে, ওদের সবাইকে একসাথে ফিনিশ করে দেয় ওর আই লেজারের মাধ্যমে, যার কারণে টিভিতে খবর দেখতে আর পাচ্ছিল না সবাই। বেচারা চিঠিতে আবার অজ্ঞান হয়ে যায়। এদিকে নাপ্পা ওদেরকে শেষ করার পর বলে এদেরকে মারা তো খুব ইজি ছিল, একটু মজা লাগলো না। নাপ্পা একটু সামনে আগাতে দেখতে পায় যে এই পৃথিবীর মিলিটারিরা আসছে ওদের উপর অ্যাটাক করার জন্য। এই জন্য ও উড়ে ওইদিকে যাচ্ছিল। মিলিটারিরা ওদের বোমটাও মারছিল, কিন্তু নাপ্পা ওগুলোকে ইজিলি ডস করে ওদের ফাইটার জেটগুলোকে ধ্বংস করতে থাকে। আর তার সাথে নিচে যতগুলো ব্যাটেল শিপ ছিল ওগুলোকেও ধ্বংস করে দেয়। কিংকেও এগুলো নিজের প্ল্যানেট থেকে দেখছিল আর বলছে গোকু তাড়াতাড়ি করো, ও কিন্তু সব ধ্বংস করে দিল। আমরা গোকে দেখি ফাইনালি ও কিং ইয়ামার ক্যাসেলের সামনে পৌঁছে গেছে, যেটা আমিও সেন্স করতে পেরে যাই যে গোকু চলে আসছে। এইদিকে টাকলো নাপ্পাকে দেখে ও শহরের দিকে বেরিয়েছিল কোন সব ধ্বংস করা যায় এই আশা নিয়ে। আর ভেজেটাকে দেখি ও বলে আর 1 ঘন্টা বাকি আছে, ক্যাকেট যদি না আসে তাহলে এদের খেল কদম করে দেবো। এদিকে গোকে সেন্স করার পর কামিও চলে যায় কিং ইয়ামার কাছে গোকে ওখান থেকে আনতে। নাপ্পাকে দেখি ও শহরের পর শহর ধ্বংস করে মজা করছিল। তাহলে দেখো কি রকম শয়তান। পিকোলো, গোহান, ক্রিলেন এরাও বুঝতে পারছিল, কিন্তু এদের করার কিছুই ছিল না। তখনই ভিজিটটা দেখে যে টাইম শেষ, আরো বলে অনেক সময় হয়েছে। নাপ্পা তখন চলে আসে বলে ক্যাকাউট কই। ভিজিটা বলে তুমি ঠিকই ছিল নাপ্পা। গোহান বলে আমার বাবা কাউকে থেকে ভয় পায় না, উনি নিশ্চয়ই এখনই চলে আসবে। পিকোলো মনে মনে ভাবছিল গোকু কখন আসবে। আমরা দেখি নাপ্পা ওর আর্মার খুলে ফেলে আর বলে আমি এইসব দুর্বলদের এখনই খুব আরামে শেষ করব। এই বলে এগিয়ে আসছিল। পিকোলো এবার ক্রিলেনকে নাপ্পার মনোযোগ ঘোরাতে বলে যাতে ও নাপ্পার লেজ ধরতে পারে। আসলে সায়ানদের তো উইকনেস ওইটাই, এই জন্য প্ল্যান করতে থাকে ওদের লেজ ধরার জন্য। আর যখন ওরা এটা করে ফেলবে তখন গোহানের কাজ হবে যে ওর ফুল ফোর্সে একটা অ্যাটাক করা। গোহান বলে আমি যদি মিস করে ফেলি তাহলে? পিকোলো বলে এইবার তুমি মিস করবে না, কারণ শেষ ভরসা করছি তোমার উপরে। গোহান এবার নিজের ভিতর সাহস আনার চেষ্টা করতে থাকে। পিকোলো ক্রিলেনের শেষ ভরসা গোহানের উপরে ছিল, ওরা যদি এবার মিস করে তাহলে ওদেরকে আর কেউ বাঁচাতেই পারবে না। এই যে কিং ইয়ার ক্যাসেলে গোকু চলে আসে, সাথে সাথে কামি গোকুকে নিয়ে চলে যায়। কিং ইয়ার তো বিশ্বাসই হচ্ছিল না গোকু স্নেকের পাড়িতে কিং কার কাছ থেকে ট্রেনিং নিয়ে চলে আসছে। লুকআউটে আসার পর সময় নষ্ট না করে গোকু বেরিয়ে পড়ে। নিচে আসার সময় গোকু কারেন্টকে সেন্সুমেন্ট দিতে বলে। কারেন্ট তখন গোকু শেষ 2টা সেন্সুমেন্ট দিয়ে দেয়, কারণ ইয়াজির যতগুলো সেন্সুমেন্ট ছিল সবগুলোকে খায়া ওড়াই দিছে। আর এই সেন্সুমেন্ট তৈরি হতেও সময় লাগে। গোকু একটা সেন্সুমেন্ট খেয়ে ওর ফুল এনার্জি রিস্টোর করে দেয় আর ফ্লাইং নিম্বাসকে ডাক দিয়ে ওর উপরে উঠে চলে যেতে শুরু করে ওই দিকে যেখানে সায়েনরা আছে। গোকু ফ্লাইং নিম্বাসকে ফুল স্পিডে ভাগাতে বলছিল, কারণ ও সায়েনদের থেকেও পৃথিবীর অন্য পাশে আছে, ওর জিতে টাইম লাগবে। এইদিকে নাপ্পা আগাতে আগাতে বলছিল তোমরা কি নিজেদের মধ্যে কথা বলছো? নাপ্পা বলে তোমরা যাই করে না কেন আজকে তোমাদের মরা লাগবে। এইটা শুনে ক্রিলেন দৌড়ে আসছিল অ্যাটাক করার জন্য। আসলে ও নাপ্পার মনোযোগ ঘোরাচ্ছিল। ও তখন মাটিতে কামিয়ামি করে উপরের দিকে চলে যায়। এইখানে নাপ্পার মনোযোগ ঘোরাতে এই সুযোগে পিকোলো ওর পিছনে এসে ওর লেজ ধরে ফেলে। এইবার ছিল গোহানের পালা। ক্রিলেন বলে এটা কাজে আসছে, কিন্তু তখনই আমরা দেখি নাপ্পা পিকোলোর মাথায় এক কোণে মেরে দেয়, যার কারণে পিকোলোর অবস্থা খারাপ হয়ে যায়। নাপ্পা পিকোলোকে ধরে ফেলে আর বলে এখন বলো নামিকিয়ান ড্রাগন বলগুলো কোথায় আছে? ক্রিলেন বলে কি হলো? পিকোলো তো ওর টেল ধরছিল। তখন ভিজিটা জানাই আরে নাপ্পা ও এতটাই পাওয়ারফুল, ওর উইকনেস ওটা নেই। নাপ্পা বলে তোমাদের ভাগ্য খারাপ, এক হিটে তোমাদের প্ল্যানেটের সর্বোচ্চ শক্তিশালী প্লেয়ার পড়ে গেল। গোহান পিকোলোর কাছে গিয়ে কাঁদতে করতে শুরু করে দেয় আর বলে পিকোলো আমাদের ছেড়ে যেও না, তোমাকে আমাদের দরকার। তো এখন নিজে চিন্তা করো, আর তুমিও তো একটা সায়ান, বলতে গেলে হাফ সায়ান। গোহানের তো হালুয়া টাইট হয়ে গেছিল। নাপ্পা বলে হয়তো কোনো একদিন মাইটি ওয়ারিয়ার হয়ে যাবে তুমি, কিন্তু এখন না। এই বলে হাসতেছিল। তখনই ও গোহানের মুখে এক লাথি মারে। এইদিকে কামিও যে ওলং টিভি থাপড়া ছিল যাদের সিগন্যাল চলে আসে। মাস্টারশি বলে এটা কোনো লাভ নাই, কারণ ব্রডকাস্টে থেমে গেছে। ওলং বলে যা তাহলে ওদের কেল্লা খতম। বলবো বলে এইভাবে বলো না। তখন আমাদেরকে চিচি রকেট লঞ্চার বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে গোহানের ওখানে সাহায্য করার জন্য। অক্সকিং মানা করে, কিন্তু চিচি শুনতে চায় না। এই জন্য অক্সকিং চিচিকে ধরে রাখে। বলবো আবার ওখানে থাকে ওদের সবার গ্রুপ ফটো দেখে কষ্ট পেতে থাকে। আর ইয়ামচাকে দেখে বলে এখন বিশ্বাস করে কষ্ট যে তুমি আমাদের মাঝে আর নেই। তারপরে ও বিশ্বাস রেখে যায় গোকু হয়তো এই প্ল্যানেটকে বাঁচাবে। এইদিকে আমরা দেখি যে নাপ্পা গোহানে সেই রকম ধোলাই করছিল আর বলে অনেক হয়েছে, নিজের সায়ান পয়েন্ট দেখাও। গোহান আস্তে আস্তে উঠে আর হাঁপাতে হাতে ভাবতে থাকে আমি এই সামনে বেশিক্ষণ টিকতে পারবো না। বাবা তুমি কোথায়? নাপ্পা বলে ঠিক আছে পুরুষের মতো মরো। এই বলে আবার এটা করতে আসলে আশঙ্কা ক্রিলেন এসে ওর মুখে এক লাথি মেরে সাথে সাথে এক ঘুষি মেরে দেয়। ক্রিলেন আবার অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু আমরা দেখি নাপ্পা ওকে ঘুষি মারতে যায়। তবে ক্রিলেন এই অ্যাটাক ডস করে ফেলে। ভিজিটার তো নাপ্পার পরে হাসে যে ও ওদেরকে ছুতে পারছে না। এইটা থেকে নাপ্পার মাথা খারাপ হয়েছে, ও এবার ক্রিলেনের এদিকে তেড়ে আসছিল। তবে আমরা দেখি ক্রিলেন ওর হাত উপরে দিয়ে করে একটা অ্যাটাক তৈরি করতে থাকে। তখন ওর হাতের উপর একটা ব্লেডের মতন এনার্জি বিম তৈরি হয়ে যায়। এইটা হলো ডিস্ট্রাক্টর ডিস্ক। আর এই
অ্যাটাকটা ও নাপ্পার উপরে করে দেয়। নাপ্পা রেডি ছিল এই অ্যাটাকটাকে ফেস করার জন্য। তখন এই ভেজিটা চিল্লা ওঠে, নাপ্পা ওটাকে টাচ করো না। নাপ্পা ভয় পেয়েছে কোনো রকম ওইটাকে ডস করে, আর আমরা দেখি ওই ডিস্ট্রাক্টর ডিশ পাশে এক পাওয়ারে গিয়ে লেগে ওটাকে মাঝখান থেকে স্লাইস করে দেয়। তবে এই অ্যাটাকটা নাপ্পার গালে লেগে গেছিল, যার কারণে ওর গালে একটা কাট লেগে যায়। এইটা দেখি তো নাপ্পার মাথা খারাপ হয়ে যায় আর বলে, তুমি আমার সুন্দর এই ফেসে কিভাবে দাগ লাগালে, এইটার দাম তোমাকে দিতেই হবে। ওই বলে ও একটা অ্যাটাক তৈরি করে ক্রিলেনের উপরে মেরে দেয়। তবে ক্রিলেন এটাকে ডস করে ফেলে। তবে আমরা দেখি ক্রিলেন এই অ্যাটাকটা ডস করলে ওই অ্যাটাকে শকওয়েভের একটা ধাক্কা খায়। নাপ্পা এবার ওর ফাইনাল অ্যাটাক ক্রিলেনের উপর মারতেই যাচ্ছিল, কিন্তু তখন ওর পিঠে কেউ একটা এনার্জি ব্লাস্ট করে। ও তো আরো মাথা খারাপ হয়েছে। আসলে এই অ্যাটাকটা পিকোলো করছিল। ডাকলো নাপ্পা এবার পিকোলোকে সেই রকম গালাগালি করতে থাকে। নাপ্পা বলে, তুই আমার পিছনে মারলি? পিকোলো তখন বলে, হ্যাঁ তোর পিছন মারলাম। এটা শুনে ভেজিটা নাপ্পার উপর হাসতে থাকে। পিকোলো বলতে থাকে, আমি কোনো সায়েনকে পৃথিবীতে কবজা করতে দেবো না। নাপ্পা বলে, এত সাহস, তুই এখনো শ্বাস নিচ্ছিস কারণ তুই জানিস ড্রাগন বলের লোকেশন কোথায়, না হলে তোকে কবেই শেষ করে দিতাম। আমরা যখনই ওটা পেয়ে যাবো তখনই তোর খেল খতম। পিকোলো বলে, এটা কখনো হবে না। তখন ও একটা অনেক বড় পাওয়ার লেভেল সেন্স করতে পারে আর বলে, এইটা কি, এটা আমাদের দিকে আসছে। ভেজিটা অবাক হয়েছে কারণ ওরা তো আর পাওয়ার লেভেল সেন্স করতে পারে না। গোহানো বলে, হ্যাঁ এটা আমার বাবা নিশ্চয়ই। এই বলে কান্না করতে থাকে। ক্রিলেন শুয়ে শুয়ে বলতে থাকে, গুগু আমরা জানি তুমি আমাদেরকে বাঁচিয়ে নেবে। নাপ্পা বলছিল কেউ পাওয়ার লেভেল ডিভাইস ছাড়া সেন্স করতেই পারে না। পিকেল বলে, তাই নাকি, তো একটু ওয়েট করে দেখো। এতে কিংকে বলছিল, গোকু আরো ফাস্ট। পিকেল এবার নাপ্পার ভিজিটাকে বলতে থাকে, কিছুক্ষণের মধ্যে গোকু চলে আসবে আর তোমরা নিজেদের লাইভে একটুবারে ভিক্ষা চাইবে। গোহান ক্রিলেন ওরা জন্য তখন খুশি হয়ে গেছিল কারণ গোকু আসছে। নাপ্পা কনফিউজ হয়ে যায় আর ভেজিটাকে জিজ্ঞেস করে, ওরা কি সত্যি বলছে? ভেজিটা নাপ্পাকে শান্ত রাখতে বলে ওর স্কাউটারটা পরে নেয়। স্কাউটারের পাওয়ার লেভেল দেখে ভেজিটার তো হোশ উড়ে যায়। এদিকে গোকু 2 সাইনের পাওয়ার লেভেল চেঞ্জ করতে পারছিল। ও বলে আরো 2 জনের পাওয়ার লেভেল কমতেছে, আর তারপরে ওরা 3 জন আছে, বাকি তো আরো অনেকজনের থাকার কথা ছিল, তার মানে খারাপ কিছু হয়েছে। এই বলে ও আরো স্পিডে আগাতে শুরু করে। ভেজিটা তো খেয়েছিল। নাপ্পা বারবার জিজ্ঞেস করছিল আর বলছিল ওরা আমাদের সাথে মজা করছে তাই না ভেজিটা? কিন্তু ভেজিটা বলে, না সত্যি অনেক বড় পাওয়ার লেভেল আমাদের দিকে আসছে, কিন্তু এইটা ক্যাকার হতেই পারে না কারণ এই পাওয়ার লেভেল অনেক বেশি হাই, কিন্তু যেই আসুক না কেন ওর পাওয়ার লেভেল 5000। যেটা শুনে তো নাপ্পা তো বিশ্বাসই হচ্ছিল না। ভেজিটা মনে মনে বলছিল, কিন্তু কিভাবে এত কম সময়ে ওর পাওয়ার লেভেল এত বেড়ে গেল কিভাবে? তারপর আমাদেরকে সাবধান থাকতে হবে, এই প্ল্যানেটের লোকজন নিজেদের ট্রু পাওয়ার লেভেলে হাইড করতে পারে, হয়তো 5000 ওর পাওয়ার লেভেলের শুরু। নাপ্পা তো এখনো বিশ্বাস করতে পারছিল না। ও ভেজিটাকে আবার চেক করতে পারে। পিকোলো এবার ওদের উপরে হাসে আর বলে, কি হলো? তখন ভেজিটা অর্ডার দিয়ে দেয় এই 3 জনকে শেষ করে দেওয়ার জন্য, কারণ এরা একসাথে হয়ে লড়াই করলে তাহলে ওদের খবর আছে। নাপ্পা জিজ্ঞেস করে, কিন্তু ড্রাগন বলে কি হবে? তখন ভেজিটা বলে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এই প্ল্যানেটের ড্রাগন বল এই ন্যামিকিয়ানই বানাইছে, আর তা বাদে পৃথিবীতে অন্য জায়গায় ন্যাভিকিয়ান আছে। আমি এর আগে শুনেছিলাম যে ন্যাভিকিয়ানরা জাদুকরি বল বানায়, কিন্তু তখন আমার বিশ্বাস হয়নি, এখন আমার বিশ্বাস হচ্ছে। তাই আমরা ওদের কাছে গিয়ে ওই বলগুলো নিব, তাই আমাদের এদের কোনো প্রয়োজন নেই। নাপ্পা বলে, ঠিক বলছো, আমরা ওখানে গিয়ে ওদের থেকে বানিয়ে নিব, আর যদি কোঅপারেট না করে তাহলে অন্য ন্যাভিকিয়ান খুঁজে নিব। মানে এইবার কাউকে ছাড় দেবে না এরা। গোহান পিকোলোকে বলে, পিকোলো রেডি হন, আমি বলিকে নিচে থেকে সামনে নিতে পারবো যতক্ষণ না আমার বাবা আসতেছে। পিকোলো রে কি? গোহান পিকোলোকে বলে, আপনার কিছু হলে এই ড্রাগন বল ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, তখন আমরা আমাদের ফ্রেন্ডকে আর ফেরত নিয়ে আসতে পারবো না। পিকোলো বলে, তোমার কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ, কিন্তু আমিও এদেরকে দেখে নেব। নাপ্পা গোহানের দিকে তাকায় বলে, তোমার পালা এবার। ক্রিলেন যে নক আউট হয়ে পড়েছিল ও কোনো সাহায্য করতেই পারছিল না। নাপ্পা এবার গোহানের দিকে আসছিল অ্যাটাক করার জন্য। পিকোলো তখন আসছিল ওই অ্যাটাক থামাতে। আমরা দেখি গোহান নাপ্পাকে এক কিক মারে, যার কারণে নাপ্পা দূরে ছিটকে গিয়ে পড়ে। পিকোলো বিশ্বাস করতে পারছিল না গোহান এই অ্যাটাকটা করছে, সাথে ক্রিলেনও খুশি হয়ে যায়। নাপ্পা তখন ওই পাথরের মধ্যে থেকে বেরিয়ে আসে। ওর তো এবার রাগ মাথায় উঠে গেছিল আর বলতে থাকে, আমি তোদেরকে কিল করে দেব। এই বলে ওর সমস্ত পাওয়ার ওর হাতে জমা করতে থাকে, যেইটা থেকে পিকোলো আর গোহান দুজনে ভয় পেয়ে যায়। লোক আউটে কামি বলে, সময় হয়ে গেছে। আমরা দেখি নাপ্পা ওর ফাইনাল ওই অ্যাটাক গোহানের উপরে করে দেয়। পিকোলো তখন গোহানের সাথে কাটানো সব স্মৃতি মনে পড়তে শুরু করে, আর সেইখানে ও গোহানকে বাঁচাতে দৌড়ে যাচ্ছিল। পিকোলো তখন একটা অতীতের কথা মনে পড়ে, যেখানে আমরা দেখি গোহান ঘুমিয়ে আসে, আর পিকোলো ওকে দেখে বলছিল, তুমি আমার ওপোনেন্ট হতে পারো, কিন্তু সময় পাল্টেছে, আর এখন আমি চাইবো তোমাকে প্রোটেক্ট করতে। আমরা দেখি পিকোলো নাপ্পার ওই অ্যাটাকের সামনে এসে দাঁড়ায়, যেটা কিনা গোহানের উপরে আসছিল। এই অ্যাটাকটা ভয়ঙ্কর লেভেলে ছিল, যার কারণে ওখানে অনেক বড় এক বিস্ফোরণ হয়। নাপ্পা তো মুচকে আসছিল। আমরা দেখি পিকোলো দাঁড়িয়ে আছে, কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। গোহান বলে, পিকোলো। পিকোলো বলে, চিন্তা করো না বাচ্চা, আমি ঠিক আছি। এই বলে ও মাটিতে লুটিয়ে পড়ে। গোহান বলছিল, পিকোলো প্লিজ আমাদেরকে ছেড়ে যেও না, আর একটু হোল্ড করো, আমার বাবা চলে আসবে। পিকোলো গোহানকে বলে, গোহান ওদের থেকে একটু বেঁচে থাকো। নাপ্পা বলে, তোমাদের সাথে অনেক মজা হচ্ছে। এদিকে গোকু সেন্স করতে পেরেছে ওখানে থেকে বড় পাওয়ার লেভেলটা আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে, মানে সে মৃত্যুর দিকে আগাচ্ছে। লোক আউটে দেখে কামির খুব কষ্ট হচ্ছিল। গোকু বলছিল, কামি আপনার কি হলো? কামি বলে, পিকোলো লাইফ ফোর্স আস্তে আস্তে কমে যাচ্ছে, আর গোকু এখনো ওখানে পৌঁছাতে পারেনি। যদি এমন ভাবে চলতে থাকে আমি আর পিকোলো দুজনেই মারা যাবো, আর তার সাথে ড্রাগন বল ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে।
তবে ওদেরকে প্ল্যানেট নামিকের ব্যাপারে জানিয়ে দিও। আর এই বলে কামি ওখান থেকে গায়েব হয়ে যায়, মানে কামি মারা গেল। এটা দেখে পোপো কান্না করছিল, এইদিকে পিকোলো শেষ নিঃশ্বাসে ছিল। আর এরও সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো গোহান কি বাঁচবে সেটা দেখতে হলে তোমাদেরকে পরের পর্ব দেখতে হবে। আর আগের ভিডিওতে তোমাদের 2কে লাইক করার জন্য ধন্যবাদ। দেখি এই ভিডিওতে তোমরা কত লাইক করতে পারো। তো দেখা হচ্ছে পরের পর্বে।